দিয়েছি। সজলদা প্রচার ভিত্তিক মানুষ, প্রচার চান, প্রচার করেছে। মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ অব্দি কোনো কথা থেকে সরে আসেননি। যে ব্রাত্য বসু দ্বিতীয়বার যে তার বক্তব্যটা বলে দলের মুখপাত্র হিসেবে যে দল চায় এই সমস্যার দ্রুত সমাধান হয় 30শে এপ্রিল, নয় 2nd মে ঢুকে যায়। আর.জি. কর আন্দোলনের নেতৃত্বরা শিক্ষকদের পাশে, ব্যবস্থা করলেন জল টিফিনে, তাহলে কি চাপ বাড়ছে তৃণমূলের? টাকাটা যেটুকু বাকি ছিল খরচা করতে হবে, কিভাবে খরচা করবে সেটা বুঝতে পারছে না। যারা লক্ষ লক্ষ কোটি টাকা খেয়ে দিয়ে আন্দোলন করেছে তারা আবার ওখানে গিয়েছে। কোর্টে পরিষ্কার হয়ে গিয়েছে আন্দোলনের ব্যাপকতা কীরকম ছিল, আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছে আন্দোলনটা কীরকম ছিল, ষড়যন্ত্রটা কোথায় ছিল। আরে যারা যারা উকিল তারা বাবা মার কথা পর্যন্ত শোনেনি, বিকাশবাবুরা বাবা মার কথা পর্যন্ত শোনেনি। আজকে তো সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। ফলে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা লাইমলাইটে থাকার জন্য এসব করেছেন, নিজেদের অন্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য করেছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোটি টাকা তারা নিয়েছেন সেই কোটি টাকা এখন খরচা তো করতে হবে। খরচা করছেন এইভাবে, ভালো কাজ করছেন, ভালো করুন। মানুষের টাকা নিয়েছেন, তুলেছেন, সেই তোলাবাজি যা করেছেন তার ভিত্তিতে মানুষেরই উপকার করছেন, করুন, ভালো কাজ। বিজেপি নেতা সজল ঘোষ আন্দোলনকারীদের জলের ব্যবস্থা করে দিলেন, বিজেপির পরিচয় দূরে সরিয়ে। অবস্থানের জায়গাও ঢুকলেন না নিজে। তৃণমূলের কোনো নেতাকে নাগরিক হিসেবে অন্তত সেখানে দেখা গেল না। না, এটা ভুল কথা। তৃণমূলের প্রচুর নেতা ওখানে রয়েছে, আমরা নিজেরাও ছিলাম ওখানে, আমরাও বহু জলের ব্যবস্থা করে দিয়েছি। সজলদা প্রচার ভিত্তিক মানুষ, প্রচার চান, প্রচার করেছেন। অবশ্যই উনি খুব ভালো রাজনৈতিক নেতৃত্ব, তৃণমূল থেকে ওখানে গেছেন কংগ্রেস হয়ে, আগে কংগ্রেস পরে তৃণমূল তারপর বিজেপি। ওনার অভিজ্ঞতা অনেক ভালো, উনি বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে বুঝেছেন যে কিভাবে কাজ করতে হয়, করেছেন, ভালো কাজ করেছেন, তো কোনো অসুবিধা নেই। এভাবেই তো মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের পাশে দাঁড়িয়ে যোগ্য কাজ করেছেন, এইভাবেই কাজ করবেন। আর তৃণমূল যথাযোগ্যভাবে তাদের পাশে রয়েছেন এই সমস্ত মানবিক ইস্যুতে, এবং সেই কারণেই ওই সমস্ত পাবলিক টয়লেটগুলো খুলে দেওয়া হয়েছে, এমনি হয়নি। এসএসসি দপ্তরের ভেতর থেকে জোম্যাটোতে অর্ডার দেওয়া হচ্ছে বিরিয়ানি, এগরোল। চাকরি খেয়ে নেওয়ার পরেও বিরিয়ানি, কি বলবেন? এইগুলো আমাদের জানা নেই, বিরিয়ানি এগরোল কিনে এসব শোনা কথা, জানি না। বিরিয়ানি এগরোল কেউ তো কিছু খাবে, খাওয়ার জন্য অর্ডার করেছে, এবার বিরিয়ানি না এগরোল করেছে সেটা তো আমি জানি না। সারাদিন তো না খেয়ে কেউ আন্দোলন করবে না, এটা তো মানে অনশনের আন্দোলন যারা করছেন তারা করতে পারেন, কিন্তু যারা কাজ করছেন তারা তো তাদের জন্যই কাজ করছেন, তারাও তো সারা রাত ওখানে আটকে রয়েছেন। ফলে তারা তাদের মতন খেয়েছেন, তারা তাদের মতন কী কাজ করেছেন। জোম্যাটো তো একটা ডেলিভারি মাধ্যম মাত্র, তারা তো নিজের টাকায় খাচ্ছে, এসএসসির মাধ্যমে খাচ্ছে না। কোনো ব্যক্তি কোনো অর্ডার করতেই পারে, এসএসসি করেছে কিনা সেটা কি করে বুঝবো? এইসব প্রশ্ন আমার মনে হচ্ছে অমূলক প্রশ্ন। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন অনেক প্ল্যান রেডি আছে, তাহলে কেন আবার পরীক্ষা দেওয়ার কথা উঠছে? তৃণমূলের জন্য, মানে তৃণমূলের চুরির জন্য কেন আবার পরীক্ষা দিতে হবে, এরকম অনেকেই বলছেন চাকরিহারা প্রার্থীরা। তৃণমূলের চুরি কিনা আমি জানি না, কিছু মানুষ নিশ্চয়ই অন্যায় করেছে। আর চোর তো একা হয়নি, কেউ তো আপনার বাড়ি থেকে গিয়ে চুরি করে নিয়ে আসেনি, এটা বলতে খারাপ লাগছে। কেউ না কেউ তো সেখানে নিজে অন্যকে র্যাঙ্ক জ্যাম করানোর সাহায্য করিয়ে দিয়েছে, কেউ না কেউ তো নিজে গিয়ে টাকা দিয়েছে, বাধ্য করেছে। কই তারা তো আজকে কেউ বলছে না যে আমারটা চুরি করেছে, আমার টাকা নিয়েছে। তাহলে তারা কেন সামনে আসে না? তারা সামনে আসুক। আজকে যারা অন্যায় করেছে, দুপক্ষ অন্যায় করেছে, এক পক্ষ যারা শাস্তি পেয়েছে তারা বলুক যে কাদের জন্য পেয়েছে, তাহলে তো শাস্তি প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে কোর্টের সাহায্য হতে পারে, সিবিআইয়ের সাহায্য হতে পারে। তাহলে কেউ কেন বলছে না যে ভাই আমার কাছ থেকে এত টাকা নিয়েছো? আপনারা শিক্ষকের মেরুদণ্ডের কথা বলেন, তাহলে আপনি সেই মেরুদণ্ডটা দেখান না, দেখিয়ে বলুন না যে আপনি টাকা দিয়েছেন। কেন সেইখানে আপনি দুর্নীতির সঙ্গে নেই? তার মানে আপনিও তো সমাজের বৃহত্তর অংশ হিসেবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং দুর্নীতি করেছেন বলে আমরা মনে করছি। তাহলে তৃণমূল চুরি করেছে এই কথাটা কিন্তু আমি সর্বতোভাবে মনে করছি না। কোনো সিস্টেমের সঙ্গে কেউ না কেউ জড়িত আছে, তাদের শাস্তি হোক, কিন্তু দুর্নীতি আর এক পক্ষও করেছে, ফলে সেই দিকটাও নজরে রাখা উচিত। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন অনেক প্ল্যান রেডি আছে, তাহলে কেন পরীক্ষা দেওয়ার কথা? সেই প্ল্যানটা এক্সিকিউট করতে তো সময় দেওয়া হয়েছে। 9ই এপ্রিল, এই 7ই এপ্রিল ওনার সঙ্গে শিক্ষকদের বৈঠক হলো, তারপরে ক্রমান্বয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। কেউ ডিআই অফিস ভাঙচুর করছে, কেউ বলছে আগুন নিয়ে তেল নিয়ে আয় পুড়িয়ে দেবো, আগুন দিয়ে দেবো, কেউ রাস্তায় পড়ে রয়েছেন। প্রশাসন তো সেই সব কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে তো জিওপ্যাড্রাইজ তৈরি করার সিচুয়েশন তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। কোনো উস্কানি আছে কিনা আমি জানি না। আমি শুধু এটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ অব্দি কোনো কথা থেকে সরে আসেননি। মুখ্যমন্ত্রী প্রতিটা কথা রক্ষা করার জন্য বদ্ধপরিকর, দায়বদ্ধ, এবং সেটা উনি করবেন। তারপরেও বলছি যে যদি না করেন, 26 সালের ভোট আর বেশি দেরি নেই, মাত্র 1 বছরের মধ্যে রেজাল্ট বেরোবে, মানে 8 থেকে 9 মাসের আর সময়সীমা রয়েছে।
সময়টার জন্য অপেক্ষা করুন না। ডিসেম্বর অবধি তো সময় পাওয়া গেছে, তার মধ্যে না হলে আপনাদের তো অন্য অল্টারনেটিভ আছে। আর একটু ধৈর্য ধরুন, কারুর তো মাইনে বন্ধ হচ্ছে না, মুখ্যমন্ত্রীর প্ল্যানিং তো খুব পরিষ্কার, কারুর তো মাইনে বন্ধ হচ্ছে না, মুখ্যমন্ত্রী তো বলেছেন তাদেরকে স্কুলে যেতে, তাহলে আরেকটু ধৈর্য ধরতে অসুবিধা কোথায়? গতকাল রাত্রের ছবি আমরা সকলেই দেখেছি, তো আন্দোলনে শিক্ষকদের জন্য পানীয় জল, বায়ো টয়লেট নেই, মহিলাদের চরম দুর্ভোগ, মানে বারংবার অনুরোধ করা সত্ত্বেও প্রশাসন কেন সাহায্য করলো না? প্রশাসন সাহায্য করেছে, করুণাময়ী থেকে শুরু করে এবং অন্যান্য যে জায়গায় যে টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো খুলে দেওয়া হয়েছে, জলেরও ব্যবস্থাপনা করা হয়েছে। সময় লেগেছে, কারণ প্রশাসন যেটা ভেবেছিল যে নিশ্চয়ই রাত্রির অবধি, পুরো রাত অবধি এই আন্দোলনটা এতটা ব্যাপকভাবে চলবে, এতটা প্রিপারেশান, তো আসলে যারা আন্দোলন করেন তাদেরও কিছু দায়বদ্ধতা থাকে। মানে আপনি আন্দোলন করবেন আর যার বিরুদ্ধে আন্দোলন করছেন তাদেরই বলছেন যে সুবিধাটা করে দাও, মুশকিলটা এখানেই হচ্ছে, তোমাদের তো কেউ আটকায়নি। ফলে প্রশাসন পরবর্তীকালে নিজের ব্যবস্থাপনা করেছে এবং প্রত্যেককে সুবিধা দিয়েছে, এটা ওখান থেকেই আপনারা জানতে পারবেন। কারণ তারা তো জলবিহীন এবং তাদের প্রাতকর্মবিহীন বা দৈনন্দিন কর্মবিহীন ওখানে নেই, তারা নিশ্চয়ই সরকারি সাহায্য পেয়েছেন। সরকারের বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে, এসএসসির বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে, কিন্তু সরকার তার ব্যবস্থাপনা করে দিয়েছে, এটা ওখানে দেখা গেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো বলেছিলেন যে একটা তালিকা প্রকাশ করা হবে, তাহলে কেন এরকম হলো? ব্রাত্য বসু তারপরেও আর একটা বার্তা দিয়েছেন এবং গতকালকেও দিয়েছেন, আজকেও সাংবাদিক বৈঠক করেছেন, নির্দিষ্ট বার্তা দিয়েছেন। একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেই বিভ্রান্তিতে যারা যোগ্য প্রার্থী তাদের স্বাভাবিক মানসিক অশান্তি, তারা অত্যন্ত দুর্দশার মধ্যে দিয়ে রয়েছেন এবং সেখানে সরকারের অবশ্যই দায়িত্ব, বিশেষ করে এসএসসির দায়িত্ব, কারণ এসএসসি একটা অটোনোমাস বডি, যে তাদের যে বিভ্রান্তি, তাদের যে ধোঁয়াশা, তাদের যে কষ্ট হচ্ছে সেখান থেকে তাদেরকে নিষ্কৃতি দেয়। এবং এক্ষেত্রে সরকার নিজ দায়িত্ব নিয়েছে, এসএসসির সঙ্গে সহযোগিতা সরকার করছে এবং সরকারের প্রধান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রধান হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী সেই দায়িত্ব নিয়েছেন, দায়বদ্ধ হয়েছেন। সেখানে কোথাও যদি ভুলচুক হয়ে থাকে সেই ভুলচুকটা সাময়িক, এবং সেখানে যদি কোনোভাবে শুধু তালিকার ওপর নির্ভর করছে বলে ভাবা হয় যে তাদের মাইনে বন্ধ হয়ে যাবে বা তাদের কার্যকারিতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে, সেটা কিন্তু মোটেও নয়। আজকেও মুখ্যমন্ত্রী কলকাতার বাইরে তিনি রয়েছেন, মেদিনীপুরে রয়েছেন, সেখান থেকে তার নির্দিষ্ট বার্তা দিয়েছেন এবং বলেছেন যে কারুর যারা যোগ্য চাকরি করছেন, যারা চাকরিতে আছেন, তাদের কোনোভাবে বেতন বন্ধ হবে না। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট ডাইরেক্টিভ দিয়েছে, সেই ডাইরেক্টিভ অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়া শেষ করতে হবে। শুধু তালিকা প্রকাশ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, আশা করব দ্রুত সমস্যাটা এসএসসির হস্তক্ষেপে সমাপন ঘটবে, কারণ মানে যারা শিক্ষক যারা রাস্তায় বসে রয়েছেন সেটা খুব একটা ভালো দৃশ্য নয়। এই দৃশ্যটা একটা অপ্রীতিকর দৃশ্য এবং সেই দৃশ্য থেকে যত তাড়াতাড়ি মুক্তি হওয়া যায়, মানে মুক্ত হওয়া যায়, সেটা ততোধিক মঙ্গল। কারণ এটা শুধুমাত্র দল, সরকার বা ক্ষমতা এরকম ব্যাপার নয়, এটা একটা বিশ্বাস ব্যবস্থা, এটা একটা শিক্ষকদের প্রতি যে সম্মান, সেই সম্মানের বিষয়টা রয়েছে, সেই জায়গাটা রক্ষা করার দায়িত্ব সব পক্ষের। আমি শুধু বলবো যে ব্রাত্য বসু দ্বিতীয়বার যে তার বক্তব্যটা বলেছেন, যে গতকালকেও আপনারা জানেন, অর্থাৎ 21 তারিখে একটা কোর্টে একটা বিশেষ জায়গা ছিল, তার পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু তার নির্দিষ্ট একটা বক্তব্য বলেছেন এবং রিভিউ পিটিশনের প্রসঙ্গেও কথা হয়েছে। কোনো না কোনোভাবে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে, এই আইনি জটিলতার পরিপ্রেক্ষিতে আরেকটু সময়, আরেকটু ধৈর্য, কিন্তু সত্যি সত্যি খুব মানবিকতার জায়গা এবং খুব মনস্তাত্ত্বিক জায়গা যে এরকম একটা সমস্যার পরিসর তৈরি হয়েছে এবং সেটা সত্যি দেখতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। আশা করি এসএসসি যত দ্রুত সম্ভব এর ব্যবস্থাপনা করবে এবং যারা আন্দোলন করছেন তারা যে ভরসাটা করেছিলেন, যে বিশ্বাসটা করেছিলেন, সেই বিশ্বাস এবং ভরসা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও সেই সময়ে কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি? তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না। না, এই প্রশ্নটা তো ঘিরেই তো এতগুলো প্রশ্নের যে বাতাবরণ তৈরি হচ্ছে, এতগুলো পরিস্থিতির বাতাবরণ তৈরি হচ্ছে এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্টে 23 তারিখে আবার একটা জায়গা রয়েছে, আগামীকাল সুপ্রিম কোর্টে সময় পাওয়া গেছে 23 তারিখে। সুপ্রিম কোর্ট যদি নির্দিষ্টভাবে সেই আইনি জটিলতা কাটিয়ে দেয়, যে আইনি জটিলতার কথা এসএসসির তরফ থেকে বলা হচ্ছে, আপনারা জানেন গতকাল সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু একটা সাংবাদিক বৈঠকও করতে চেয়েছিলেন, সেটা তিনি পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন, কারণ যে আন্দোলনটা চলছে, যে আন্দোলনের ব্যাপ্তি রয়েছে, সেখানে তাকে অ্যালাউ করা হয়নি। আজকে ব্রাত্য বসু নির্দিষ্টভাবে তার বক্তব্য রেখেছেন, সেটা নিশ্চয়ই জনমানসে রয়েছে এবং সবাই শুনেছেন। তারপরেও তো অনিশ্চয়তা বা বিভ্রান্তি কাটছে না।
আশা করা যাচ্ছে নেক্সট মাসের মাইনে যখন ঢুকবে, অর্থাৎ এপ্রিল মাসের মাইনে যখন মে মাসে ঢুকবে, তখন কিছুটা বিভ্রান্তি কাটবে। ততদিন এদের যে বিভ্রান্তি হচ্ছে সেটা তো কাটানোর দায়িত্ব অবশ্যই যারা দায়িত্বে রয়েছেন তাদের, এবং যারা সরকারের হয়ে কাজ করছেন, এসএসসির হয়ে কাজ করছেন তাদের, তারা নিশ্চয়ই সেই ভূমিকাটা যথাযথভাবে পালন করছেন এবং পাবলিক ডোমেনে সমস্তটা রয়েছে। আমরা যেটা আশা করতে পারি দলের মুখপাত্র হিসেবে, যে দল চায় এই সমস্যার দ্রুত সমাধান, আইনি পথে যে সমস্যা রয়েছে সেই পথে আইনি পথে সমস্যার সমাধান। কিন্তু দল তো আর প্রশাসন চালায় না, প্রশাসন চালায় প্রশাসনিক অধিকর্তারা, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা রয়েছে। দুইয়ের মেলবন্ধন যেন সঠিকভাবে হয়, প্রশাসন যেন যথাযথভাবে কোর্টের যে ডাইরেকশান আছে সেই ডাইরেকশানের পালনের চেষ্টা করে, এবং কোথাও যদি কোর্টের কিছু জায়গা বুঝতে অসুবিধা হয় সেটা যেন জনসমক্ষে আনা হয়। কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যা আমি জেনেছি, বুঝেছি, পড়াশোনা করেছি, তাতে কোথাও একটা কোর্টের ডাইরেকশন নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশনটা যেন প্রশাসন জনসমক্ষে তুলে ধরে, তাহলে অন্তত প্রশাসনের যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি থেকে প্রশাসনও বেরোতে পারবে। যদি সুপ্রিম কোর্টের কথা মতো সব কিছু করা হয়, সুপ্রিম কোর্ট তো পরীক্ষা নেওয়ার কথা বলে দিয়েছে, তাহলে কি রিভিউ পিটিশনের দিকে এগোবে না সরকার? সেটা সরকার নির্দিষ্ট সময় বলতে পারবে। আমরা বড়জোর এটুকু বলতে পারছি, আমরা তো সিস্টেমের অংশ নই, আমরা দলের অংশ। ফলে সিস্টেম আর দল সবসময় একসঙ্গে চলে না, এটা খুব স্বাভাবিক কথা। কারণ সিস্টেমে অনেক বেশি ব্যুরোক্র্যাটসরা রয়েছেন, সেখানে পলিসি মেকাররা তা এখনও তাদের মতন করে পলিসি মেকিংয়ের জায়গায় আসেননি। আমাদের যেটা বক্তব্য দলের তরফ থেকে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরসা, যে বিশ্বাস দিয়েছেন, ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী যে চেষ্টা করছেন, সেই চেষ্টায় যারা যোগ্য প্রার্থী তাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, এবং তারা অনতি বিলম্বে যেভাবে চাকরির প্রক্রিয়া চলবে সেইভাবেই তারা চাকরি পাবেন। মে মাসের মধ্যে যে ঘোষণা হওয়ার কথা সেই ঘোষণা হবে, ডিসেম্বরের মধ্যে যে চাকরি সম্পন্ন হওয়ার কথা সেটা হওয়া উচিত, এবং কর্তব্য আশু কর্তব্য সরকারের, সরকার সেটা পালনে বদ্ধপরিকর। নয়তো তো সরকারকে সমালোচনা নিতে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা মানি যে সরকার যে দায়বদ্ধতা নিয়েছে সে দায়বদ্ধতা সরকার পালন করবে। চাকরিহারা শিক্ষকরা রাস্তায়, এসএসসি ভবনের সামনে রাতভর ধর্ণা অবস্থান করলেন এবং এখনও তারা সেখানেই অবস্থান করে রয়েছেন। কেন তাদের এই দিন দেখতে হলো? তাদের তো রাস্তায় থাকার কথা না। একজন অধ্যাপক হিসেবে আপনি কি বলবেন? এইটা তোমার চ্যানেলে আমি গত কয়েকদিন আগেও বলেছি, এখনও কিছুক্ষণ আগেও বললাম। দেখো, সব সময় সব পরিস্থিতি মানুষের সবার নিয়ন্ত্রণে থাকে না। কিছু মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, একথা কেউ অস্বীকার করেনি, এবং আমি খুব দৃপ্ত কণ্ঠে বলছি যে তোমার প্রশ্নটা যথাযথ, যে এদের তো এরকম রাস্তায় থাকার কথা ছিল না। নিট কেলেঙ্কারি যখন হলো তখন স্যাংটিটি অফ দ্য প্রসেস নিয়ে প্রশ্ন ওঠার পরেও, যেহেতু বৃহত্তর একটা স্বার্থ ছিল, যেহেতু এত বড় পরীক্ষা ব্যবস্থা ছিল, 22 লাখের বেশি পরীক্ষার্থী ছিল, তাই সেটাকে বাতিল করা যায়নি। কিন্তু এক্ষেত্রে স্যাংটিটিটাকে নিয়ে প্রশ্ন হলো এবং 17 রকম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ হলো, এবং স্যাংটিটি নিয়ে প্রশ্ন হলো, কিন্তু অদ্ভুতভাবে বাতিল করা গেল। যদি যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট সেখানেই ব্যবস্থাপনা করতে পারে এবং যোগ্যদের রাখতে বলে, অযোগ্যদের বাতিল করতে বলে, তাহলে সত্যি সত্যি কেন আজকে এদেরকে রাস্তায় থাকতে হচ্ছে? এদের তো রাস্তায় থাকার কথা ছিল না। এবং রাস্তায় যারা আছেন তাদের যোগ্যতার পরিপ্রেক্ষিতে কোনো সন্দেহ আছে কি? সেই সন্দেহটাও কিন্তু অনেকে তুলে ধরছেন এখন। আমার মুশকিল যেটা হচ্ছে, যে সমস্যায়, দেখুন আজকে আদালত নিয়ে বিভিন্ন বিজেপির নেতা, উপরাষ্ট্রপতি বিভিন্ন রকম বক্তব্য রাখছে, আর আমরা যখন কিছু বলার চেষ্টা করেছিলাম আমাদেরকে দিনের পর দিন মিডিয়া থ্র্যাশ করেছিল। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে আমাদের কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হতে হলো কিনা। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে, অন্যায় এক পক্ষে হয়নি। এক পক্ষ শাস্তি পেয়ে রাস্তায় দিন কাটাচ্ছে, আর এক পক্ষ জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কি হলো? তাদের তো কিছু হলো না। কেউ তো নিজে থেকে টাকা দিয়ে চাকরি নেয়নি, কাউকে তো টাকা দিয়েছে, বা কেউ তো অন্যায়ের সঙ্গে যুক্ত আছে। যে বা যারা অন্যায়ের যুক্ত আছে, যারা র্যাঙ্ক জ্যাম করিয়েছে, যারা প্রশাসনিক দুর্নীতি করিয়েছে, সেই সব প্রশাসনিক কর্তারা বা সেই সব রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আছেন, তাদের তো শাস্তি হয়নি, তাদের তো শাস্তি প্রক্রিয়া চলছে, ট্রায়াল হয়নি। তাহলে সিবিআই সেখানে কি করছে? সিবিআই বা কোর্টের মাধ্যমে সেখানে কি ব্যবস্থাপনা হলো যে এই ছেলেগুলো মেয়েগুলো যারা চাকরি করছিল দিনের পর দিন এত বছর ধরে, তাদেরকে আগে থেকে সরিয়ে দিতে হলো? তাহলে কি কোথাও বড়সড় কোনো ষড়যন্ত্র হয়েছে? সেই ষড়যন্ত্রের ফল কি ভুগতে হচ্ছে এখন যারা চাকরি প্রার্থী তাদের? এবং অবশ্যই সেখানে কি কোনো উদ্দেশ্য রয়েছে আপকিবার 200 পার হয়নি বলে? এগুলো ভবিষ্যতে আরও পরিষ্কার হবে। কিন্তু আমার হাত জোর করে যারা চাকরি প্রার্থী তাদের কাছে আবেদন, যে দেখুন 2 বছরের বেশি আপনারা কষ্ট সহ্য করছেন,
গতকাল রাত্রে বা আজকে যে দৃশ্য হয়েছে সেটা কোনো মতে দেখতে ভালো লাগছে না, সেটা সত্যি খুব আঘাত দিচ্ছে, সেটা সত্যি খুব কষ্টকর। তা সত্ত্বেও বলছি, সরকার তো সবার সামনে দায় নিয়েছে, সরকার তো সবার সামনে বলেছে, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বলেছেন যে চাকরির ব্যবস্থাপনা হবে এবং কারুর চাকরি যাচ্ছে না, যারা যোগ্য তাদের মাইনে 1 মে আবার ঢুকবে। 1 মে ছুটি আছে, হয় 30 এপ্রিল, নয় 2 মে ঢুকে যাবে। তাহলে এই আন্দোলনের যে ব্যাপকতা করছেন সেটা স্বাভাবিক, আপনাদের যন্ত্রণা থেকে আপনারা করছেন, কিন্তু প্লিজ স্কুলে বাচ্চারাও আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান এবং আপনাদের যে মানসিক অস্থিরতা সেটা দূর করতে হয়তো এখনই কেউ পারছে না, আর একটু সময় দিন, সরকার নিশ্চয়ই তার ভূমিকা পালন করবে। আর যদি ভূমিকা পালন না করতে পারে, আন্দোলনের রাস্তা যেমন খোলা আছে, 2026-এ ভোটও আছে, ভোটের সরকারকে ভোট আউট করে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্লিজ, বাচ্চারা আপনাদের জন্য অপেক্ষা করছে। সরকার বলেছে যে আপনাদের চাকরি যাবে না, এসএসসি বলেছে আপনাদের চাকরি যাবে না এবং মাইনে পাবেন আপনারা। তাই প্লিজ, আর তো মাত্র কয়েকটা মাস, মে মাসের মধ্যে আপনাদের যে জায়গাটা বেরোনোর কথা, ঘোষণাটা বেরোনোর কথা, সেটা বেরোবে। প্লিজ একটু ধৈর্য ধরুন আর একটু ভরসা রাখুন।